তাহলে আজকের ক্লাস হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। তো পপুলেশন শব্দটা ল্যাটিন শব্দ পপুলাস থেকে এসছে। পপুলাস কথাটার মানে হচ্ছে জনগণ। অর্থাৎ যদি আমরা সাধারণ অর্থে পপুলেশন কথাটাকে কোথাও ব্যবহার করি তাহলে কিন্তু সেটা জনসংখ্যা বা জনগণের যে সংখ্যা সেটাকে কিন্তু বোঝাবো। কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। শুধুমাত্র পপুলেশন শব্দটা যে জনসংখ্যার জন্য ব্যবহার করা হয় তা নয়, এটা কোনো প্রজাতি সংখ্যা বা কোনো প্রজাতি গোষ্ঠীর সংখ্যাকেও কিন্তু বলা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু বলে দিতে হবে লেখার সময় যে কার আমরা বা কোন প্রজাতির আমরা পপুলেশনের কথা বলছি, বা কোনো হয়তো কোনো এলাকার কোনো জীবগোষ্ঠী তাদের আমরা পপুলেশন বলছি, এটা কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দিতে হবে। আদারওয়াইজ শুধু যদি পপুলেশন শব্দটাকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু মানুষের জনসংখ্যাকে আমরা বোঝাবো। তো পপুলেশনের সংজ্ঞা কি? পপুলেশনের সংজ্ঞা বলছে যে স্মিথ যে সংজ্ঞাটা দিয়েছিল 1974 সালে, সেই সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতিভুক্ত সব জীবদেরকে একসাথে পপুলেশন বলা হয়। তাহলে দেখতে পাচ্ছি স্মিথের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট 1974 সালে। আবার 1971 সালে ওডামের সংজ্ঞা আছে। এই দুটো সংজ্ঞায় তোরা দিতে পারিস। তাহলে দেখ, দুটো সংজ্ঞাতে কিন্তু মানুষের কথা আলাদা করে বলা নেই। মানে এই সংজ্ঞাগুলোই ডিনোট করে দিচ্ছে বা বলে দিচ্ছে যে পপুলেশন শব্দটার সঙ্গে মানুষের আক্ষরিক কোনো অর্থ থাকলে পরেও কিন্তু সংজ্ঞাগত কোনো সম্পর্ক নেই। এটা যে কোনো কারোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হতে পারে। মানুষের ক্ষেত্রেও যেমন হতে পারে, তেমনি অন্যান্য প্রজাতিদের ক্ষেত্রেও হতে পারে। তার জন্য আমরা এই সংজ্ঞাটাই লিখব। তো তোদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে পপুলেশন কি, তো উপরে এই ছোট্ট করে প্রথমে এই লাইনটা লিখে যে পপুলেশন শব্দটা পপুলার এসছে, এর মানে হচ্ছে জনগণ, কিন্তু প্রকৃত অর্থে এটাকে এইভাবে ব্যবহার করা হয় না। বর্তমানে সব জায়গায় ব্যবহার হয়। বলে পরে তুই সংজ্ঞাটা শুরু করলি, এতে নাম্বার কিন্তু বেশি পাওয়া যাবে বা অনেক খুশি হবে। এরপরে আসি আমরা কি না পপুলেশনের বৈশিষ্ট্য। মানে আমরা যতটা জীব দেখতে পাই কোনো একটা এলাকাতে, সেখানে আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাবো। তাহলে পপুলেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর একটা বৃদ্ধি থাকবে পপুলেশনের, এবং সেই বৃদ্ধির একটা রূপ থাকবে। ঠিক আছে? পপুলেশন একটি পরিবর্তনশীল সত্তা, এর অবয়ব কখনো স্থির থাকে না। অর্থাৎ আমরা দেখতে পাই, যদি তোরা অতীতকালে দেখেছিস, যেমন সরীসৃপদের যুগের কথা তোরা ভাবিস, কোনো ডাইনোসর বল বা অন্য কোনো সরীসৃপের বল, একটা সময় তাদের পপুলেশন অনেক হাই ছিল, তারপর আস্তে আস্তে কমতে দেখেছে। তো দেখা যাচ্ছে যে পপুলেশন কখনোই কিন্তু স্থির থাকে না, কখনো বাড়ে কখনো কমে। তো এর মধ্যে বৃদ্ধিটা কিন্তু পপুলেশনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৃদ্ধি কিন্তু কিসের ওপর ডিপেন্ড করে? 4টে প্যারামিটারের ওপর ডিপেন্ড করে। প্যারামিটারের বাংলা হচ্ছে স্মৃতিমাপ। সেগুলো কি কি? 1 হচ্ছে জন্ম, 2 হচ্ছে মৃত্যু, 3 হচ্ছে অভিবাসন, 4 হচ্ছে প্রবাসন। ঠিক আছে? তো এগুলো আমরা আগেও পড়েছি। জন্ম, মৃত্যু, অভিবাসন, প্রবাসন মানে জানি কি? জন্ম মানে হচ্ছে জন্ম মৃত্যু আলাদা বলার কোনো দরকার নেই। অভিবাসন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, তাহলে সেখানকার পপুলেশন কমে গেল। আর প্রবাসন মানে কোনো জায়গা থেকে সেখানে এলো। তো প্রবাসন মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ চলে যাওয়া এক জায়গা থেকে এক জায়গাতে। প্রবাসন হচ্ছে নেগেটিভ, মৃত্যু হচ্ছে নেগেটিভ। এই দুটো পপুলেশনকে সংখ্যা কমায়। আর অন্যদিকে অভিবাসন এবং জন্ম, এ দুটো কিন্তু পজিটিভ, অর্থাৎ এগুলো কিন্তু সংখ্যাটা বাড়ায়। পপুলেশনের সংখ্যা বাড়ায়। পাশে যে ছকটা আছে, ছকটা কিন্তু দিতে পারিস তোরা। এরপরে আমরা চলে আসি সম্পৃক্ত অবস্থা কাকে বলে। পপুলেশনের বৃদ্ধি একটি নির্দিষ্ট রীতিতে সংঘটিত হয়। এই রীতিকে পপুলেশনের বৃদ্ধির রূপ বলে। কোনো অনধিকৃত স্থানে কয়েকটি জীবের প্রবর্তন, মানে ইন্ট্রোডাকশন ঘটলে তাদের বৃদ্ধির হার ধীর গতিতে সংঘটিত হয়, তারপর দ্রুতভাবে বৃদ্ধি ঘটতে হয়, অবশেষে বৃদ্ধির হার হ্রাস পায় এবং ধীরে ধীরে সাম্যাবস্থায় উপনীত হয়। যে সাম্যাবস্থার পর পপুলেশনের আর উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে না, তাকে সম্পৃক্ত অবস্থা বলা হয়। ঠিক আছে? মানে বাড়তে বাড়তে আসার পর একটা যখন সাম্যাবস্থা চলে এলো, তারপর আর বাড়ছে না, তখন সেটাকে আমরা সম্পৃক্ত অবস্থা বলা হয়। দেখ, কিছুটা এটা কিন্তু যদিও মিল খুব একটা নেই, তবুও যদি আমরা এখন এই কটার কথা ভাবি, যে আমাদের এই ভাইরাসে যে রোগ হচ্ছে করোনা, সেটার সঙ্গেও কিন্তু, যদিও ভাইরাসের বৃদ্ধিটাকে এইভাবে আমরা তুলনা করতে পারি না, তবুও কিছুটা একটু মিল পাবো। দেখ, এটা যখন এই ভাইরাস কোনো জায়গায় অ্যাটাক করে, তো প্রথমে খুব ধীর গতিতে হয়। ধীর গতিতে হওয়ার পরে আচমকা সেটা খুব স্পাইক করে, খুব বৃদ্ধি পায়। অনেক বৃদ্ধি পাওয়ার পরে একটা সময় পর্যন্ত বৃদ্ধি একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তারপরে কী হয়? ভ্যাকসিন আবিষ্কার হয় বা ওষুধ আবিষ্কার হয়, তারপর সেটা আবার নিচে নামতে থাকে। নিচে নামার পরে সেটা একটা লিমিট ধরে চলতে থাকে, মানে আর সেটা বাড়েও না কমেও না, রোগটার অস্তিত্ব থাকে, কিন্তু সেটা আর মহামারীর আকার ধারণ করতে পারে না। তো এটাকে কিন্তু আমরা অনেকটা এইভাবে তুলনা করতে পারি। সমস্ত জীবজগতের যত কার্ভ আমরা গ্রাফ পাবো, মোটামুটি এরকমই হবে। একবার স্পাইক পাবে, তারপর আবার নিচের দিকে নামবে। খালি ব্যাখ্যাটা করে দিতে হবে যে কোনটা কী।
তো এখান থেকে যে বৃদ্ধির লেখচিত্র পাচ্ছি, এর মধ্যে কয়েকটা লেখচিত্র আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে যে আকৃতির বৃদ্ধির লেখচিত্র, যে শেপড কার্ভড, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কাদের কাদের ক্ষেত্রে না, শৈবালের বৃদ্ধি, পতঙ্গের বৃদ্ধি, গোলাপ ফুলে পরজীবীর বৃদ্ধি ইত্যাদি হচ্ছে এক্সাম্পল। যে আকৃতির গ্রাফের মানে কি, তোর একটু যে যদি আঁকিস, নিচে কি যে আকৃতির গ্রাফ আছে, যে আকৃতির গ্রাফের ওই যে পাশে যে ছবিটা আছে যেটা তুই ব্যাখ্যা করছিলাম, ওটাই দেখ যে আকৃতির গ্রাফ। যে এর ক্ষেত্রে কি হয়, যে এর ক্ষেত্রে দেখ প্রথমে যে জের যে টানটা আছে, সে টানটা যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে টানটা শুরু হচ্ছে সেই জায়গাটাতে একটু ডাউন থাকে। তারপরে কি হয়, সেই জায়গাটাতে ডাউন থাকে, অর্থাৎ এই জায়গাটাতে ডাউন আছে, একদম নিচের জায়গাটাতে ডাউন আছে। তারপরে কি হয় না, আচমকা সেই বৃদ্ধিটা বাড়তে থাকে। অর্থাৎ কি হতে থাকলো না, এরকম জায়গায় বৃদ্ধিটা বেড়ে গেল, বেড়ে কিছুক্ষণ থাকলো, কিছু দিন বা কিছু সময় পর্যন্ত থেকেছে। তারপরে কি হলো, ওটা হঠাৎ করে আবার কমে গেল এবং আচমকায় সেটা কমে যাবে। এই ধরনের যদি বৃদ্ধি গ্রোথ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে আকৃতি। যেমন একটু পতঙ্গের যদি আমরা দেখি, তোরা ভাব বর্ষাকাল ফেলে যখন ওই আশ্বিন মাস ঢোকে, যখন পুজোটা পেরিয়ে যায়, সেই সময় হঠাৎ করে পতঙ্গের সংখ্যা হঠাৎ করে বেড়ে যায় অনেক বেশি। কীরকমভাবে বেড়ে যায়, তোরা দেখবি যে ওই যেগুলোকে আমরা বলি দেওয়ালি পোকার সংখ্যা এতটাই বেড়ে যায় যে ঘরের দরজা জানালা পর্যন্ত সন্ধ্যার দিকে খোলা রাখতে পারি না আমরা। বা যাদের হয়তো দোকান ফোকান আছে, তারা ওই ঘরের বাইরে আর কি ওই বিভিন্ন রকম গাছ ফাছ ইত্যাদি ছোটো ছোটো ডাল ফাল কেটে টাঙিয়ে রাখে, কেননা যাতে দেওয়ালি পোকাগুলো না আসে, আলোক ফাঁদ পাতে। কিন্তু এই দেওয়ালি পোকা দেখ এখন নেই, এখন তুই দেখতে পাবি না। কিন্তু তাই বলে কি দেওয়ালি পোকা কি পাওয়া যাবে না? পাওয়া যাবে, কিন্তু তাদের সংখ্যা সীমিত হয়ে গেছে। ওই ঠিক দেওয়ালির টাইমে তাদের পপুলেশনটা হঠাৎ করে গ্রো করে এবং তার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এবং তো কী হয়, শীতকাল ঢুকতে ঢুকতে যখন ওই শীতকালে প্রবেশ করে, সেই সময় কি হবে না, আবার হঠাৎ করে যেই ঠান্ডাটা পেলো, আবার ওদের সংখ্যা কমতে থাকে, কমতে কমতে একদম লিমিটেড হয়ে যায়, যে জন্য আমরা চোখে আর দেখতে পাই না আছে। এই ধরনের যে গ্রোথটা, এটাকে আমরা বলি কি, যে আকৃতির গ্রোথ। ব্যাঙেদের ক্ষেত্রেও সেম, বর্ষাকাল যখন আসবে তখন ব্যাঙের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পায়, তারপর যেই বর্ষাকাল পেরিয়ে যায় আবার ব্যাঙের সংখ্যা কমে যায়। তো এইগুলো হচ্ছে যে আকৃতির গ্রোথ। আর এস আকৃতি কি, এস আকৃতি হচ্ছে একটা সিস্টেম অনুযায়ী যাবে। এর তিনটে পর্যায় আছে, একটা হচ্ছে ধনাত্মক পর্যায়, লগারিদম পর্যায় আর ঋণাত্মক পর্যায়, ঋণাত্মক ত্বরণ পর্যায়। তিনটে পর্যায় আছে। এক্ষেত্রে কী হয়, এটা দেখতে পাওয়া যায় আমরা ইস্ট, উদ্ভিদ, বিভিন্ন প্রাণী বা মানুষদের ক্ষেত্রেও এই পপুলেশনটা আমরা দেখতে পাই। অর্থাৎ কি, পপুলেশনটা প্রথমে ধীর গতিতে থাকে, তারপর সেটা আচমকা বৃদ্ধি পায়, আচমকা বলবো না, বেশ কয়েকদিন আর কি জনসংখ্যা বৃদ্ধি পায়, তারপর আস্তে আস্তে জনসংখ্যার বৃদ্ধিটা সুস্থিত হয়ে যায়, মানে আর কমেও না বাড়েও না, একটা লেভেলে চলতে থাকে। তো হিউম্যান পপুলেশন বল বা আরও অন্যান্য যেগুলো আমি এক্সাম্পল বলবো, কোনো প্রাণীর পপুলেশনটা এরকমই হয়। এই বৃদ্ধিটা দেখ, মানুষের যদি আমরা উচ্চতার বৃদ্ধির ক্ষেত্রেও যদি ধরি, তাহলে আমরা কিন্তু এর বৃদ্ধিটাই দেখতে পাবো। কীরকম দেখতে পাবো, মানুষের উচ্চতার কথা ভাব, যখন ছোট থাকে, অর্থাৎ 1 থেকে 10 বছর বা 12 বছর, 10 বছর 12 বছর পর্যন্ত বৃদ্ধি কিন্তু একটা লিমিটেড পর্যন্ত হয়, খুব বেশি বাড়ে না। তারপর যেই 12 বছর থেকে 18 বছরের মধ্যে বৃদ্ধি হঠাৎ করে বাড়তে থাকে, হঠাৎ করে লম্বা হয়ে যায় ছেলেটি বা মেয়েটি। আবার 18 বছরের পরে বৃদ্ধিটা কিন্তু স্টেবল হতে থাকে। স্টেবল হতে হতে কী হয় না, স্টেবল হতে হতে কী হয় না, একটা সময় এসে আর বৃদ্ধিটা হয় না, মানে মোটামুটি 22, 23, 24 বছরে গিয়ে পরে আর কিন্তু বৃদ্ধিটা বাড়ে না, ওই একই রকম স্টেবল কানেক্টেড হয়ে যায় আর কি, মানে একদম স্টেবল হয়ে যায় কানেকশানটা। এই ধরনের যখন আমরা বলি যে বৃদ্ধিটা ঘটছে, তখন হচ্ছে সেটাকে আমরা এস আকৃতির বৃদ্ধি বলছি, ঠিক আছে। তো এগুলো আসে অনেক সময়, লগারিদম ফেজ কি, ধনাত্মক ত্বরণ পর্যায় কি, ঋণাত্মক ত্বরণ পর্যায় কি, কটা ফেজ থাকে এস বৃদ্ধির, এই ধরনের কিন্তু ছোটো ছোটো খুব অনেক মানে থাকে। এবং এই দুটোর মধ্যে এস আকৃতিটা তোলা একদম ভালো করে আন্ডারলাইন করে নেয় বা স্টার মার্ক দিন, এটা অনেকবার পরীক্ষা এসছে, গ্রাফটা ডিনোট করতে দিতে পারে। এমনকি এর যে ইয়েটা আছে, যে আকৃতির যে ফর্মুলা এবং এস আকৃতির যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় দিয়েছে, একটু খেয়াল করবি, ঠিক আছে। পরের পাতায় দুটোর পার্থক্য আছে, এগুলো আমরা আলাদা করে আর যাচ্ছি না। তারপরে আমরা চলে আসছি কিসে না, মানব বৃদ্ধির জনসংখ্যা বৃদ্ধির সহজ নমুনাতে। এই নমুনাতে কি পাচ্ছি আমরা, মানব জনসংখ্যা বৃদ্ধির একটি সহজ নমুনা উপস্থাপিত করে ধরা যাক, একটি কল্পিত মানে 20 এবং দম্পতি সংখ্যা 10টি, প্রতি সম্পদে 4 জন করে, পপুলেশন চতুর্থ পর্যন্ত 60 জন, মানে ওই আর কি, এটাকে বলছি যে জিপি হারে বাড়ে, মানুষ পপুলেশনের যদি সংখ্যা যদি নিয়ন্ত্রণ না হয়, তাহলে জিপি হারে বাড়বে, এটাকে আমরা এখানে বলতে পারি। এখানে কিছু কথা আমরা ছোটো ছোটো টার্ম আমাদের পপুলেশনের ক্ষেত্রে হতে দেওয়া আছে। তোরা যেহেতু 2021-এ পরীক্ষা দিবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, তো 2021-এ কিন্তু
যেটা আমাদের বলি যে সেন্সাস বা জনসংখ্যা গণনা কিন্তু হবে। তো সেই কারণের জন্য হয়তো এই কোশ্চেন দু একটা টিচারের মাথায় থাকতে পারে, সে কিন্তু দিয়ে দিতেই পারে এখান থেকে, বা দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে যে ডেমোগ্রাফি কী জিনিস বা জিরো পপুলেশন বৃদ্ধি কী, কারণ এই পপুলেশন বৃদ্ধির সঙ্গে কিন্তু সেন্সাসের একটা সম্পর্ক আছে, সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো ডেমোগ্রাফি মনে হচ্ছে পপুলেশন বিষয়ে, যদি মানব পপুলেশনের বিভিন্ন বিষয় যদি অধ্যয়ন করি সেটাকে ডেমোগ্রাফি বলা হয়। তো এই জায়গাটাকে এই জন্য তোদের 2021-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু তোরা 2021-এ পরীক্ষাটা দিচ্ছিস, 10 বছর পর পর সেন্সাস হয়। প্রথম সেন্সাস হয়েছিল 1871-এ, কিন্তু সে সেন্সাসটা কমপ্লিট হয়নি পুরোপুরি। সেন্সাস হচ্ছে 1882 সাল থেকে এখনও পর্যন্ত চলে যাচ্ছে কন্টিনিউ, মানে ইংরেজদের সময় থেকে। 1881 কিংবা 1881 সালে, এরকম সময় থেকে হচ্ছে, 10 বছর পর পর কন্টিনিউ চলছে। আচ্ছা, এরপরে আসছি আমরা জন্মহার, মৃত্যুহার, এগুলো নিয়ে একটু আমরা জেনে নিই। খুব ইম্পর্ট্যান্ট, আন্ডারলাইন করা আছে, দেখ এর মধ্যে ভালো করে দাগ দেওয়া আছে। জন্মহার বা ন্যাটালিটি কি, এখানে খালি আমরা ডেফিনিশনটা জানবো আর এই ইয়েটা পড়বো, কি বলে যে সূত্রটা আছে সেটা আমরা জানবো। সেটা কি, ন্যাটালিটি জন্মহার হচ্ছে জনন ক্রিয়া এবং জন্মের মাধ্যমে যে হারে নতুন অপত্য পপুলেশনের সংযোজিত হয় তাকে জন্মহার বা ন্যাটালিটি বলা হয়। অর্থাৎ জন্মের মাধ্যমে যদি যে নতুন জীবেরা একটা পপুলেশনে এসে যুক্ত হলো, সংযোজিত হলো এবং তার সংখ্যা বৃদ্ধি ঘটালো, তাকে আমরা বলছি কি ন্যাটালিটি। এটা হচ্ছে দু রকমের, চরম ন্যাটালিটি আর ইকোলজিক্যাল ন্যাটালিটি। চরম ন্যাটালিটিকে বলছি আমরা ম্যাক্সিমাম অর পোটেনশিয়াল ন্যাটালিটি। আদর্শ বাস্তুতান্ত্রিক পরিবেশে একক সময় পপুলেশনের সর্বোচ্চ সংখ্যক নবজাতনের সৃষ্টিকে চরম বা পোটেনশিয়াল ন্যাটালিটি বলা হয়। অর্থাৎ যটা সর্বোচ্চ হতে পারে, যটা সংখ্যা, কোনো একটা হয়তো দেখা গেলো কোনো একটা পতঙ্গ, সেই পতঙ্গটা হয়তো ডিম পারলো, তো প্রচুর ডিম পেড়েছে, তো তাই সেই ডিম যতগুলো আছে তার ততগুলো ডিম পুড়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। তো এটা হচ্ছে চরম ন্যাটালিটি। কিন্তু সবগুলো থেকে হয় কি, সেটা কিন্তু সবগুলো থেকে হয় না। তো এটা বলছে, সেইটাকে আমরা বলছি প্রকৃত ন্যাটালিটি বা ইকোলজিক্যাল ন্যাটালিটি। তাহলে কি হচ্ছে না, এই কারণে কি হচ্ছে না, সব যে ডিমগুলো হচ্ছে, মনে করো একটা কি বলবো, একটা শামুকের কথা ভাবে, একটা শামুক কিন্তু হাজার হাজার লাখ লাখ ডিম পারতে পারে একবারে, তো লাখ লাখ কি লার্ভা জন্মাবে সেখান থেকে, সেটা হয় না কিন্তু। আলটিমেটলি দেখা যাবে 100-200টাই হয়তো সেখান থেকে পরিস্ফুটিত হচ্ছে, বাকি ডিমগুলো হচ্ছে না। তো যেটা ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা সেটা চরম, আর যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটা কিন্তু প্রকৃত। তো এটাকে পরবর্তীকালে এই ইয়েটা দিয়ে আমরা সূত্র দিয়ে করতে পারি, বি ইজ ইকাল টু ক্যাপিটাল এন ইন স্মল এন বাই টি। এটা মনে রাখবি, এটা অনেক সময় দিয়ে জিজ্ঞেস করে যে এটা কার, হয়তো এমসিকিউ দিল। মৃত্যু হারটা ঠিক একই রকমভাবে উল্টো ঘটনা কি, সেটা প্রতি একক সময় পপুলেশনের যে সংখ্যার জীবের মৃত্যু ঘটে তাকে মৃত্যুহার বা মর্টালিটি বলা হয়। মর্টালিটি দুভাবে প্রকাশ করতে পারে, একই রকমভাবে পোটেনশিয়াল মর্টালিটি আর ইকোলজিক্যাল মর্টালিটি। ওই একই রকম ব্যাপার, সব থেকে ম্যাক্সিমাম মৃত্যু যতটা হতে পারে সেটাকে আমরা ধরছি, আর প্রকৃতপক্ষে যতটা হচ্ছে মানে মৃত্যু হচ্ছে। এখন চিকিৎসা বিজ্ঞান আরও কত এগিয়ে গেছে, এখন তো যতটা হওয়ার কথা ততটা তো হয় না মৃত্যু হার। তো এই কটা জিনিস আছে। এখানে সাইভারশিপ কার্ভ আছে, এগুলো একটা সার্ভাইভারশিপ কার্ভ, এটার একটা দিয়েছে, এটা একটু দেখে নিবি। 3 ধরনের কার্ভ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, কৌণিক কার্ভ, ডায়াগোনাল কার্ভ, কনভেক্স কার্ভ, আর ডায়াগোনাল আবার অবতল কার্ভ। আচ্ছা, দুটোকেই ডায়াগোনাল কার্ভ কেন দিয়ে দিল? কৌণিক কার্ভ, মৃত্যুর হার যদি সকল বয়সেই ধ্রুবক থাকে তখন সাইভারভাইজ কার্ভ সোজা কৌণিক রেখা হয়। এই ধরনের কার্ভ হাইড্রা বা কতিপয় পাখির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থাৎ কী হচ্ছে, মৃত্যু হার সবসময় একই রকম থাকছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু 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 উত্তল লেন্স কার্ভ দেখতে পাওয়া যায়, কনভেক্স কার্ভ। এটা কাকে বলছে না, এটা পরেরটা না, ডায়াগোনাল কার্ভ না লিখে লাস্টেরটা কনকেভ লিখে দিবি, অবতল মনে হচ্ছে কনকেভ, এটা ভুল আছে ইংরেজিতে দেওয়া। উত্তল লেন্স কার্ভ কী বলছে, পপুলেশন বৃদ্ধির বয়স যদি মৃত্যুর হার খুব বেশি হলে সেক্ষেত্রে সার্ভাইভারশিপ কার্ভ উত্তল হয়। মানুষ, র্যাবিট, বিভিন্ন স্তন্যপায়ী ক্ষেত্রে উত্তল কার্ভ দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে গিয়ে বৃদ্ধ বয়সে বেশি লোক মারা যাচ্ছে, আমাদের ক্ষেত্রে যেমন দেখতে পাওয়া যায়, মানুষের ক্ষেত্রে কম বয়সে বেশি মারা যায় না, বৃদ্ধ বয়সে। আর বাকিটা হচ্ছে ওয়েস্টার হচ্ছে এক্সাম্পল একটা, যেটা হচ্ছে অবতল, যেখানে কি হচ্ছে অপরিণত বয়সে মৃত্যু হার অনেক বেশি কিন্তু পরিণত বয়সে মৃত্যু হার কম, যেমন অমেরুদণ্ডী প্রাণী এবং অধিকাংশ মাছ, সেগুলো অবতল। ওই যে বললাম জন্মবার সময় ডিম ফুটে বাচ্চায় বেরোচ্ছে অনেক কম, এবং বাচ্চা বেরোবার পরেও সেগুলো মারা যাচ্ছে খুব সহজে। তো সেই যে মৃত্যু হারটা অনেক বেশি, মানে বুড়ো হয়ে মারা যাওয়ার সংখ্যার থেকে জন্মাবার সঙ্গে সঙ্গেই মারা যাওয়ার হারটা অনেক কম, এটা এখানে বলেছে। এরপর আসছি আমরা বয়স ভিত্তিক বিস্তারণ।
এটা কি জিনিস? বয়সভিত্তিক বিস্তারণ বলতে একটি পপুলেশনে বিভিন্ন বয়সভিত্তিক জীবের সংখ্যা এবং শতাংশকে বোঝায়। অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে যদি আমরা দেখি, যদি আমরা পপুলেশনের মধ্যে যদি আমরা কাউন্ট করি, ধরে নিলাম যে একটা হয়তো জায়গায় হরিণ আছে। এবারে হরিণের হয়তো জীবনকাল দেখছি আমরা খুব জোর 12 বছর। এবার 12 বছরের মধ্যে আমি দেখছি যে 0 থেকে মানে জন্মবার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 5 বছর পর্যন্ত কটা সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি হরিণ, 5 থেকে 8 বছর পর্যন্ত কটা দেখতে পাচ্ছি হরিণ, আর 8 থেকে 12 বছর পর্যন্ত কটা হরিণ দেখতে পাচ্ছি। এবারে কী করলাম, সেটাগুলোকে আমি কাউন্ট করলাম, কাউন্ট করে একটা গ্রাফের কাগজের মধ্যে লিখলাম, লিখে দেখলাম কার সংখ্যা বেশি কার সংখ্যা কম। তো যদি দেখি যে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে জন্মাবার যে একদম নবজাতক হরিণের সংখ্যা কম আছে, মাঝ বয়সী হরিণের সংখ্যা অনেক বেশি, আবার বেশি বয়সী হরিণের সংখ্যা কিন্তু তার থেকে অনেক কম। তাহলে এই ধরনের একটা যদি পাবো, মানে এরকম একটা পপুলেশনের আমরা বয়সভিত্তিক বিস্তরণ আমরা করতে পারবো। তো যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা হচ্ছে কিসের না, ক্রমহ্রাসমান পপুলেশনের। আর স্থিতিশীল পপুলেশন মানে হচ্ছে মোটামুটি মোরাললেস সেম, প্রত্যেকটা প্রজন্মেরই মোটামুটি আমরা সমান দেখতে পাচ্ছি। সেটাকে আমরা স্থিতিশীল বা ক্রমহ্রাসমান, ওই জন্য তো জীবের যারা জননে অংশগ্রহণ করে না। আর বাড়ন্ত মানে হচ্ছে উল্টো ঘটনাটা একদম পুরোপুরি, মানে নিচের দিকে বেশি ওপর দিকে কম, এটা হচ্ছে বাড়ন্ত। তো এখানে সংজ্ঞাটা আমরা কি একটু পড়ে নিই। প্রাক প্রজনন জীবেরা হলো তরুণ, যারা কিছু সময়ের মধ্যেই প্রজনন কম বয়সে উত্তীর্ণ হবে। এরা প্রকৃতপক্ষে পপুলেশনের বৃদ্ধির প্রধান উৎস। দ্রুত বাড়ন্ত প্রজনন পপুলেশন উচ্চ অনুপাতে প্রাক প্রজনন জীবের উপস্থিতি পরিলক্ষিত হয়। ক্রমহ্রাসমান পপুলেশন এদের সংখ্যা খুবই কম। ঠিক আছে, ক্রমহ্রাসমান পপুলেশন এদের সংখ্যা খুবই কম, অর্থাৎ মাঝবয়সী যাদের তাদের মানে যাদের উচ্চ প্রজননক্ষম যে সমস্ত জীবের আছে তাদের সংখ্যা অনেক কম হবে ক্রমহ্রাসমান পপুলেশনে। প্রজননক্ষম জীব বলতে বোঝায় যারা প্রকৃতপক্ষে পপুলেশনে নতুন জীবের সংযোজন ঘটায়, অর্থাৎ সেটা বাচ্চাও নয় আবার বুড়োও নয়, বয়স্কও নয়, মাঝামাঝি। যারা কী করে পপুলেশনে নতুন বাচ্চা আনবে এবং তারা কী করবে সেখানে জীবের সংযোজন ঘটাবে। তো হচ্ছে স্থিতিশীল পপুলেশনে এদের সংখ্যা প্রাক প্রজনন জীবে প্রায় সমান হয়। এই ক্ষেত্রে পপুলেশনের সংখ্যা, অর্থাৎ এই মানে মেন ব্যাপার হচ্ছে কোথায় কম দেখা যায়, কোথায় বেশি দেখা যায়, কোথায় একদম একই রকম দেখতে পাওয়া যায়। যদি দেখতে পাওয়া যায় যে এই সমস্ত যারা আর কি প্রজনন কম তাদের সংখ্যা যদি কম হয় সেটাকে বলবো ক্রমহ্রাসমান, যাদের সংখ্যা যদি স্টেবল হয় তাহলে স্থিতিশীল, আর যাদের সংখ্যা যদি জনন অংশগ্রহণ যাদের সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা তাকে বলবো ওই যেটা লাস্টেরটা বাড়ন্ত আর কি। এরপরে আমরা আসছি বয়স পিরামিড। বয়স অনুযায়ী যদি পিরামিড বাড়ায়, কোন বয়সে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে সেই রকম আমরা দেখতে পাবো। যেমন ঘণ্টাকৃতি বয়স পিরামিড, কলাকৃতি বয়স পিরামিড, এটা এক ধরনের পিরামিড যেটাকে আমরা বয়স অনুযায়ী দেখছি, বয়সভিত্তিক বিস্তরণের মধ্যেই পড়ছে এটা। যদি ওই যে বললাম যদি ত্রিভুজ আকৃতি মানে যদি দেখা যাচ্ছে যে প্রথম দেখ এটা কিন্তু অনেক সময় আসে যে বেল আকৃতি, ঘণ্টা আকৃতি, কলস আকৃতি বয়স পিরামিড কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু ব্যাখ্যা করতে অনেক সময় বলে। এটা কিন্তু খেয়াল কর, ছবিটা দেখ তাহলে বুঝতে পারবি। প্রথম ছবিটা খেয়াল কর, যেটা দেওয়া আছে ত্রিভুজাকার বয়স পিরামিড, তিনটে দেখ, প্রত্যেকটা পিরামিডে 3 রকম শেড করা আছে। একদম নিচেরটা হচ্ছে প্রাক প্রজনন জীবগোষ্ঠী, মানে যারা শিশু তাদের। দ্বিতীয় হচ্ছে প্রজনোত্তর জীবগোষ্ঠী, মানে যারা প্রজননের সক্ষম তাদের সংখ্যা। আর লাস্ট হচ্ছে কি যারা প্রজননোত্তর জীবগোষ্ঠী, যারা আর কি বয়স্ক হয়ে গেছে, যারা প্রজননের সক্ষম নয় বয়সজনিত কারণে। এই 3 রকম জীবের সংখ্যা যদি আমরা দেখি কোনো একটা পপুলেশনের মধ্যে কাউন্ট করে, যে আমরা ইয়েটা বানাবো, কি বলে যে পিরামিডটা বানাবো, সেটা 3 রকম হতে পারে। প্রথমটা কি না, প্রথমটা হচ্ছে ত্রিভুজাকার বয়স পিরামিড। এই পিরামিড অনুযায়ী দেখ নিচের যে ধাপটা, সেই ধাপটার সংখ্যা অনেক বেশি, তার থেকে কম হচ্ছে উপরেরটা এবং সব থেকে কম হচ্ছে তার উপরেরটা, মানে প্রজনোত্তর জীবগোষ্ঠীটা। মানে শিশুর সংখ্যার বেশি এবং বুড়োর সংখ্যা অনেক কম, সোজা সাপটা বলতে গেলে। ঘণ্টাকৃতি বয়স পিরামিডটাতে কি, ঘণ্টাকৃতি বয়স পিরামিডটাতে দেখতে পাচ্ছি যে আমরা মোরাললেস শিশু এবং প্রজননের সক্ষম জীবের প্রায় সমান সমান, কিন্তু প্রজনোত্তরটা হচ্ছে অনেক কম। আর ঘণ্টাকৃতিটাকে, কলসাকৃতিটা কীরকম, শিশুর সংখ্যা কম, মাঝখানে তোর ওই প্রজননক্ষমের সংখ্যা বেশি, আবার ওর দিকে প্রজনোত্তর সংখ্যাটা কিন্তু আবার কম। এই ধরনের যদি বলি তাহলে হচ্ছে কলসাকৃতি। এরকম আমরা পপুলেশন ভাগ করতে পারি। এছাড়া আরও কীরকম হয়, বিন্যাস অনুযায়ী পপুলেশনকে আমরা ভাগ করতে পারি। দেখ পাশের চার্টটা দেখ, পাই চার্ট করে বুঝতে পারবি। একটা হচ্ছে বিক্ষিপ্ত বিন্যাস, যেখানে মানে বিক্ষিপ্তভাবে জীবগোষ্ঠীটা ছড়িয়ে আছে। একটা কোনো বনের মধ্যে হয়তো কোনো জীবগোষ্ঠী সেখানে ছড়িয়ে আছে গোটা জঙ্গল জুড়ে বা কোনো অঞ্চল জুড়ে, সেটাকে আমরা বিক্ষিপ্ত বিন্যাস বলবো।
সমবৃত্ত সমসত্ব বিন্যাস মানে হচ্ছে যে সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে আছে সমসত্ব, আর একত্রিত বিন্যাস মানে হচ্ছে ওরা দল গঠন করে ওরা বসবাস করছে। কোনো কোনো জায়গায় পুঞ্জাকৃতি অবস্থায় বেশি জীব দেখতে পাওয়া যাচ্ছে দল বেঁধে, এটাকে বলছি আমরা একত্রিত বিন্যাস। এর পরের যে টপিকটা সেটা হচ্ছে জনসংখ্যা বা পপুলেশন আন্তঃক্রিয়া।